শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। কালকের টপিকও আমি বলতে পারিনি, সেটা একটু বলবো কারণ খুব ইচ্ছে করছে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকে টপিক আমাদের দিয়েছে রঞ্জনাদি, আমাদের সবার খুব প্রিয়, আমাদের গুরু, আমাদের মা। যে যা বলো, আমি তো মাই বলি। তো যাই হোক, আজকে দিদি যে টপিকটা দিয়েছে আগে তোমাদের একটু পড়ে শোনাই। যে যেরকম সেরকমভাবে দুনিয়া দেখে, যে সব রকম পরিস্থিতিতে সত্যের সাথে থাকে, তার কাছে দুনিয়াটাও তাই। যে কোনো অবস্থাতে নিজেদের মনুষ্য আইডেন্টিটি বজায় রাখাটা তাই সাধন। আর কালকের টপিক ছিল সার্কাস। সার্কাস দেখেছো কখনো? কেমন লাগে অভিজ্ঞতা শেয়ার করো। সার্কাসটা না, মানে বললেই আমার যেন কোথাও একটু একটু অন্যরকম ফিলিংস আছে আর কি। কেন সেটাই তোমাদের সাথে বলছি। আমার বাবা তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তো ওই পার্ক সার্কাস, যেখানে সার্কাস হতো আমাদের কলকাতা শহরে, সেইখানেই আমার বাবার কারখানাটা ছিল আর কি। তো ওখানে বাবা যেত প্রতি বছর, তখন আমরা অনেক ছোটো। তো সে দেখতো যে সার্কাস হচ্ছে, তারপরে খবর নিয়ে আসতো, এসে আমাদেরকে, দাদাকে আমাকে নিয়ে যেত সার্কাস দেখাতে। তো সেই ছোটোবেলায় থেকে সার্কাস দেখা, পার্ক সার্কাস থেকে শুরু। তারপরে অনেক বছর আর দেখা হতো না। তো আবার এখন এসে অনেক বছর, প্রায় 15-20 বছর পরে এসে এখন পাটুলিতে বেশ অনেক বছর ধরে সার্কাস হয়। তো আমি না সার্কাসটা দেখতে খুব ভালোবাসি, কারণ আমার মনে হয় যে দেখো, এই যে সার্কাস যে ব্যান্ড করে দেওয়া হয়েছে, তো পশু পাখি নিয়ে খেলা দেখানো, শুধু একটা সার্কাসে তো শুধু পশু পাখি থাকে না, আরও অনেক কিছু থাকে। যে মানুষগুলো কাজ করে সেই মানুষগুলোর আমি ভীষণভাবে লক্ষ্য করেছি। যখন ছোটোবেলায় যেতাম তখন আর অত বুঝতাম না, কিন্তু বড় হয়ে এখন যখন যাই তখন আমি যাই সার্কাস দেখতে। কারণ কি, ওরা এই জিনিসটা করছে, ওদের ট্যালেন্ট, ওরা ইচ্ছায় করছে কি অনিচ্ছায় করছে সেটা পরে আসছি, কিন্তু ওরা এই কাজটা করছে। তাহলে আমাদের টিকিট কেটে ওদের দেখে ওদের সেটা ইনকাম। তা যেই সার্কাসের যিনি রিং মাস্টার থাকে, যিনি সব কিছু চালান, তো উনি তো এগুলো টাকাগুলো নিয়ে সবাইকে আবার ভাগ করে দেয়। তো সেই জন্য আমার মনে হয় যে সার্কাস যেখানেই হোক আমাদের দেখতে যাওয়া উচিত। আর আমি ভীষণভাবে, আমি আসলেই পাটুলিতে যখনই সার্কাস হয় আমি যাই দেখতে। আমার এঞ্জেলকেও নিয়ে যাই, এঞ্জেলকেও এইভাবেই বোঝাই যে আমি যে সার্কাসটা ওরা এত কষ্ট করে, এত ওদের ওদের ট্যালেন্টগুলো ওরা প্র্যাকটিস করে, তবেই না এত সুন্দর করতে পারে। সেগুলো প্র্যাকটিস করে ওরা যখন দেখাচ্ছে, যদি সার্কাস না হতো ঠিক আছে, ওটা আলাদা বিষয়, কিন্তু যখন হচ্ছে তাহলে আমাদের দেখতে যাওয়া উচিত। কারণ ওদের এটাতে কিন্তু জীবিকা নির্বাহ হয়। আর আমি আরও অনেক জিনিসই লক্ষ্য করি সার্কাসে গেলে। সেটা হচ্ছে, দেখবে যেই বাচ্চা ছেলেমেয়েরা তোমার যে খেলা এইগুলো করে দেখায়, জিমনাস্টিক বলো, এই ব্যালেন্সের খেলা বলো, যে কোনো কিছু যে দেখায়, সেইগুলো দেখবে ওরা ওদের মুখটার দিকে তাকালে বোঝা যায় যে ওদের কিন্তু ইচ্ছা থাকে না, তা সত্ত্বেও ওরা ওগুলো করে, পেটের দায়েই তো করে, তাই না? এক তো প্র্যাকটিস করতে হয়, প্রচুর প্র্যাকটিস করতে হয়, না হলে তো ওরকমভাবে সম্ভব না। ওরকম পা পুরো বেঁকিয়ে দেওয়া বা হাত করে দেওয়া, ওগুলো সম্ভব না। প্রচুর প্র্যাকটিস করতে হয়। তারপর এই ধরো যে কোনো জায়গায় সার্কাসের যদি শো হচ্ছে, সেখানে নানান কিছু, সেখানে সকাল থেকে একটা শো হলো, 3বার শো হয়। তো তিনবারই ওদের সেইভাবে ওদের খেলা প্রদর্শন করতে হয়, যে যার যেটা সেটা প্রদর্শন করতে হয়।
তো ওরা মুখটা দেখলে বোঝা যায় যে ওদের মানে খুব দুঃখে, খুব মানে ইচ্ছা নেই হয়তো সেটা করতে, তার সত্ত্বেও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে পেটের দায়ে তারা করে। তো সেই জন্য আমার মনে হয় সার্কাস দেখতে যাওয়াটা ভীষণ ভালো, মানে জরুরি। আমি তো প্রতি বছরই সার্কাস দেখতে যাই, আর হলে আবার নিশ্চয়ই যাব। এবার শীতকালেও যদি হয় তো তার সত্ত্বেও যাব। তো এটা বললাম কালকের টপিকটা। আর আজকে বলি, আজকের দিদি যেটা দিয়েছে এটা নিয়ে আমি খুব বেশি একটা কিছু বলবো না, কারণ আমি শুনতে চাই, দিদি যেটা বলবে সেটা শুনবো। এই জন্যই যেইটুকু বুঝেছি সেইটুকুই বলছি। যে যেরকম সেরকমভাবে দুনিয়া দেখে, যে সব রকম পরিস্থিতিতে সত্যের সাথে থাকে, তার কাছে দুনিয়াটাও তাই। যে কোনো অবস্থাতে নিজেদের মনুষ্য আইডেন্টিটি বজায় রাখাটাই সাধন। এটা তো একদম সত্যি কথা, যে বলে না আমাদের ব্রহ্মকুমারীর ইসেতে এই কথাটা খুব বলতো, যে যেরকম চশমা পরে থাকে সে অন্যকে সেইভাবেই দেখে। অন্যকে শুধু অন্য মানুষকে না জাজ করা, যে শুধু তাই নয়, যে কোনো কিছু পরিবেশ প্রকৃতি যা দুনিয়ায় হচ্ছে সব কিছু সে সেই অন্ধকারের চোখেই দেখে। যদি সে কালো চশমা পরে থাকে তো কালোই জগৎটাকে দেখে, যে খারাপ। অনেকে বলে না যে এই এখনকার ছেলেমেয়েরা এই বাজে হয়ে যাচ্ছে, বা নানান কিছু, এখনকার সমাজ ভালো না, আগে ভালো ছিল, এই সেই। তো আমার মনে হয় যে সব সময়ই সব কিছুই সুন্দর, সব কিছুর মধ্যেই একটা সৌন্দর্য আছে, আলাদা আলাদা সৌন্দর্য। হ্যাঁ, এবার আমরা যদি চাই যে আগের সৌন্দর্য, আমার ছোটোবেলাটা যেরকম ছিল সেই রকম সৌন্দর্যটা যদি এখন খুঁজি, সেটা তো হবে না। মানে এটা একটা উদাহরণ দিলাম। এখনকার ছোটোবেলায় যারা রয়েছে তাদের সৌন্দর্য একরকম সৌন্দর্য। দুনিয়া ওদের হাতে আমরা যা ওদের সামনে এনে দিয়েছি, যেরকম পরিবেশ, যেরকম সমাজ, সেই পরিবেশেই ওরা খাপ খাইয়ে ওরা চলছে। মানে এটা আমি একটা ছোটোদের দিয়ে উদাহরণ দিলাম। এরকম সব কিছুই যে যেরকমভাবে দেখে দুনিয়াটাকে, যে যেরকমভাবে দেখে দুনিয়াটাও তার কাছে সেরকম। কেউ যদি বলে হিংসায় ভরে গেছে, তো সে ওই হিংসার চোখ দিয়েই দেখে, তাই হিংসায় ভরে গেছে। আর সত্যের পথে থাকা তো অবশ্যই থাকা উচিত। আর সত্যি কথা বলতে, যারা প্রথম থেকেই সত্যের পথে থাকে, যারা সৎ, তারা সত্যের পথেই থাকবে। আর যারা যেই পাঠ করতে আর কি এসছে এই পৃথিবীতে, কেউ এসছে যারা মিথ্যাকে আশ্রয় করেই বাঁচবে, তো তারা মিথ্যাকে আশ্রয় করেই বাঁচে। পরিবর্তন আমার তো মনে হয় না কেউ মানে আগে মিথ্যা কথা বলতো না, এখন আমি এরকম কোনো মানুষকে দেখিনি যে আগে সে মিথ্যা কথা বলতো এখন সে সত্যি কথা বলে। আমি দেখেছি যে যেরকম সে সেরকমভাবেই তার সারা জীবনটা কাটিয়ে দেয়। কেউ যদি মিথ্যার আশ্রয় দিয়ে মিথ্যা বলে খুশি হয়ে জীবন বাঁচে তো বাঁচে, কেউ সত্যের পথ ধরে কেউ অন্যকে ঠকিয়ে জীবন কাটাচ্ছে, সে তার মতো করেই সে কাটায়। আর কেউ আছে যে যতই অভাব হোক, যতই যা কিছুই হোক, যে কোনো পরিস্থিতিতে সে সত্যের হাত ধরেই থাকে। তো এটাই। আর এটা আর দিদি যেটা আরেকটা বলেছে, যে কোনো অবস্থাতে নিজেদের মনুষ্য আইডেন্টিটি বজায় রাখাটাই সাধন। তো আমার মনে হয় আমরা প্রত্যেক মানুষ, আমাদের অ্যাকচুয়ালি মানুষ আমরা কেন, বা মানুষের কি মানে কেমন হলে সে একটা মানুষ হয়, সেটাই আমরা ভুলে গেছি। বা মানে আমাদের কি বলবো, ওই এত বছর মানে আস্তে আস্তে হতে তো ওগুলো আমরা ভুলেই গেছি, যে আসলে মনুষ্যত্বটা কী সেটাই আমরা ভুলে গেছি। আমরা মোটামুটি একটা আমরা জানি যে হ্যাঁ, মানুষের ক্ষতি করতে নেই, মানুষের জন্য বিপদে পাশে থাকতে হয় বা এইসব। কিন্তু এখন তো দুনিয়াটা কি বলবো, ওই যে বললাম
দোষ কিছুই না, সবই ঠিক ভালো। এখনকার সমাজ এখনকার এরকম যে মানুষ মনুষ্যত্ব যে কী সেটাই ভুলে যাবে, তো সেইভাবেই চলছে পৃথিবীটা। মানুষ সত্যিই মানে মানুষ হয়ে থাকাটা এই মানে চারিদিকে যখন যেখানে সব কিছু মানে মনুষ্যত্ব সব কেউ জানছে না, কেউ বুঝছে না, সেইখানে নিজেকে মানুষ করে রাখাটাও একটা কঠিন একটা যুদ্ধ। মানে অ্যাকচুয়ালি কী হয়, সমাজ যা বাইরে মানে যা সমাজ যেমন তেমনই তো আমরা হতে থাকি। যদি বাইরের মানুষ এই যেটা করে সেটাই আমরা করি, কেউ যদি আমাকে ঠকায় তো আমিও তাকে ঠকাই, কেউ যদি আমাকে মারে আমিও তাকে মারি, কেউ যদি ঝগড়া করে আমিও ঝগড়া করি। তো এইটা তো এটা যে মনুষ্য আইডেন্টিটির মধ্যে পড়ে না, সেটাই আমরা কজন জানি। আর সেইখানে দাঁড়িয়ে যদি যারা জানে, যারা জানার ইচ্ছা করে, যারা জানার খোঁজ রাখে, তারা জানে যে আসলে আমরা মানুষের কোয়ালিটি কী, মানুষ কী কী কোয়ালিটি মানুষের মধ্যে থাকতে হয়, তবেই বোঝা যায় সে মানুষ বা তার মনুষ্যত্ব থাকে। মনুষ্যত্বর যে যেগুলো সাধন, সেগুলো যেগুলো কী বলবো, যেগুলো থাকলে একটা মানুষ বলে আমরা বলি, সেটাই আগে জানি। যে যদি কেউ জানতে পারে তবে সে চেষ্টা করে যে মানুষের মতো মনুষ্যত্ব আইডেন্টিটি নিয়ে বাঁচা। তবে ওটা খুব কঠিন চ্যালেঞ্জ, কারণ চারিদিকেই তো মানে ওই আইডেন্টিটি ভুলে রয়েছে মানুষ। আর আমরা তো সমাজ মানে কি, আমরা একে অপরের সাথে সব কিছুতে সাথে জড়িত। তো সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে নিজের মনুষ্য আইডেন্টিটিটাকে মানে স্থির রাখা, এটা একটু চাপের। তবুও যারা পারছে তারা সেই সাধন নিয়েই রয়েছে। যেমন আমি তোমাদের বলি যে আমি স্বামী ত্রৈলোক্যানন্দজি মহারাজজি, ওনার হচ্ছে ঋষরানা কোথায় ওনার মঠ আছে। তো ওনার আমি ভিডিও দেখি, শুনি, রোজ দিন শুনি। ভীষণ ভালো একজন, মানে উনি ওই পুরনো ধ্যান ধারণার আধ্যাত্মিকতা না, উনি এখনকার সমাজের মানে এমন বলছে না যে গীতা পড়ো বা এই করো ওই করো, যেগুলো এই সময় দাঁড়িয়ে না এগুলো আর হবে না। তো সেই জন্য এই সময় দাঁড়িয়ে কোনগুলো কি করলে হবে সেইগুলোই উনি বলেন। তো আমি শুনি। হ্যাঁ, ওই যে বললাম এই এত কিছুর মধ্যেও মনুষ্য আইডেন্টিটি বা মনুষ্য কোয়ালিটি রাখাটা একটা খুব কঠিন চ্যালেঞ্জ। তার মধ্যেও আমরা যারা আমাদের মধ্যে যারাই করতে পারছে, নিশ্চয়ই পারছে, অনেক মানুষই করছে, সঠিক কথা আছে, তো সেটাই থাকছে এই আর অনেক কিছুই ঘটছে চারিদিকে, রোজ দিনই কিছু না কিছু, মানে এখন ভালো খবরের থেকে খারাপ খবরই বেশি শোনা যায়। রোজ দিনই কিছু না কিছু, এই কদিন তো একদমই তোমার করতে পারিনি ভালো করে, তোমাদের ভালো করে ভিডিও দেখতে পারিনি। সারাক্ষণ মনে হচ্ছে নিউজ দেখি, নিউজে বাংলাদেশের কি খবর দেখি। তারপরে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু চলে গেছেন, সেটাও আজকে দেখছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেছেন। তো আমরা তখন খুবই ছোট যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। আমার রাজনীতি নিয়ে খুব একটা আমার কাছে ভালো কিছু আমার কাছে নেই। তো অবশ্যই উনি মানে সৎ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, এইটুকু যা জানছি। সেইভাবে কাছ থেকে তো কোনোদিন দেখিনি। তো যাই হোক, এই আর কি। আর এইভাবেই চলছে বাংলাদেশের একটা অনেকগুলো ঘটনা সবাইকেই দুঃখ দিচ্ছে। সেখানে মানে কি বলবো, ওটাও একটা খুব মারাত্মক দুঃখের ব্যাপার যে আমরা দেখো নিজেরা তো নিজেদের বাড়ি ঘরে রয়েছি, তাই না? এবার হঠাৎ করে যদি আমাদের মানে আমি সেই ওদের সিচুয়েশানটা না আমি নিজেকে একবার বসিয়ে মাঝে মাঝে দেখি, আর মানে সেটা ফিল করি যে কতটা কষ্টে ওরা মানে ওরা বেঁচে অন্য কোথাও যেতে চাইছে। ভারতেই আসতে চাইছে এরম না, অ্যাকচুয়ালি ভারতে আসাটা ওদের সুবিধা, ওদের এখানটায় ওদের কমফর্টেবল জোন, যেহেতু ভাষা, যেহেতু আমাদের কালচারের সাথে মেলে,
সেই জন্য অন্য জায়গায় গেলে তো আরও কত কি না মানে ঢুকতে তো দেবেই না, আরও কত কি ঘটনা ঘটে যেতে পারে। তো সেই জন্য ভারতে আসতে চাইছে, কিন্তু এমনই আমাদের ভারতেও সেমনি অর্থনৈতিক অবস্থা সেরকমই যে এত মানুষকে জায়গা দেওয়ার মতো সেই সামর্থ্য নেই ভারতে। কিন্তু ওদের অসহায়তাটা ভীষণভাবে বুঝতে পারছি, ভীষণভাবে মানে ফিল করতে পারছি, কষ্ট নাড়া দিচ্ছে একটা, যে বাচ্চা কাচ্চা নিয়ে ওরা রাস্তায় রাস্তায় মানে সীমান্তবর্তী এলাকায় ওরা ঘুরছে বাড়িঘর ছেড়ে। তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ একটা তিল তিল করে গড়া সংসার, একটা তিল তিল করে গড়া একটা জায়গা, একটা বাড়ি, সেইগুলো ফেলে মানে আসছে। সত্যি এই ঘটনাটা এইবার এখনের এই ঘটনাটা যদি না হতো, সেই আমার মানে জেঠু আমার আগে যারা 71 সালে না কত সালে যে সব দেশ ছেড়ে চলে এসেছিলো, সেই এইটা অনুভব করতে পারতাম না এবারের এই ঘটনাটা যদি চোখের সামনে না দেখতাম। তখন বলতো যে আমি শুনেছি আমার বাবা বলতো যে জেঠু বাবা ওরা সবাই এরকম পালিয়ে এসছে, হ্যাঁ আমার কাকু জেঠু এরা বাংলাদেশ থেকে পালিয়ে এসছে। তো তখন অতটা না গাই করিনি, বুঝিনি যে কি পালিয়ে এসছে আবার কি। কিন্তু এখন সেটা এইবার এসে এইবার এই এত কিছু হচ্ছে, তাহলে এখন বুঝতে পারছি যে কি অবস্থা, মানুষের কতটা কষ্টে থাকলে মানুষ মানে কতটা বিপদের মধ্যে হলে তবেই মানুষ ইসে করে, এরকম মানে এরকমভাবে চলে আসার কথা ভাবে, একটা তিল তিল করে করে সংসার, একটা জায়গা জমি সব কিছু ফেলে, ভীষণই দুঃখদায়ক। তো যাই হোক, আমরা তো আশাই করব যে সব ভালো হয়ে যাক, ভালো তো হবেই, কিন্তু অনেক মানুষের এই মুহূর্তের কষ্টটা এটা আমাদের সবাইকেই কষ্ট দিচ্ছে। তাদের যারা বর্তমানে মানে যারা এটার মধ্যে রয়েছে তাদের তো আরও বেশি করে কষ্ট দিচ্ছে। তো এই ঈশ্বরের কাছে কামনা করি যে সব কিছু ঠিক হয়ে যাক, সবাই ভালো থাকুক, ভালোভাবে যে যেখানে দেশে থাকুক, যে যেখানে থাকুক ভালো থাকুক, এটাই। চলো আজকে এটা নিয়ে এটাই বললাম, দুদিনের টপিক নিয়ে ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেল। চলো সবাই নিজের খেয়াল রেখো আর প্রার্থনা করো ঈশ্বরের কাছে যাতে সব কিছু ঠিক হয়ে যায়।